ক্লাস 9 আমি কাবেরীদি বলছি। আমরা আজকে পড়ব আবহবিকার। আবহবিকার এই প্রক্রিয়াটা কিন্তু তোমাদের কাছে নতুন। আবহবিকার এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওয়েদারিং। ওয়েদারিং শব্দটা কিভাবে এসেছে? ওয়েদার থেকে। প্রথমে এই ওয়েদারিং শব্দটা ব্যবহার করেছিলেন জি.কে. গিলবার্ট। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন। এবারে দেখো ওয়েদারিং বা আবহবিকার কিভাবে এলো। আবহবিকার এসেছে আবহাওয়া থেকে, অর্থাৎ ওয়েদার। আর বিকার এসেছে বিকৃতি বা পরিবর্তন থেকে। শিলার মধ্যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে যে বিকার বা পরিবর্তন ঘটে সেটাকেই বলে আবহবিকার। তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন ধরো উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির সাহায্যে শিলাগুলো যে বিকৃতি বা পরিবর্তন ঘটে, অর্থাৎ শিলাগুলো যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যদি ওপর থেকে খুলে যায়, যদি দ্রবীভূত হয়, তখন সেগুলোকে আমরা বলছি আবহবিকার। এটা কিন্তু একটা প্রক্রিয়া। এর আর একটা প্রতিশব্দ আছে যাকে আমরা বলছি কি বিচূর্ণীভবন। দেখো চূর্ণীভবন দেখেই বোঝা যাচ্ছে যে শিলাটা চূর্ণ বিচূর্ণ হয় এই প্রক্রিয়ার সাহায্যে। ডিসইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন শব্দটা আমরা জানি। ডিসইন্টিগ্রেশন মানে কি? শিলাটা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি বিচূর্ণীভবন। তাহলে আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, তাই এই প্রক্রিয়ার অপর নাম হচ্ছে বিচূর্ণীভবন। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে। এবার উপাদানগুলো কি কি সেগুলো ব্র্যাকেটে লিখে দিতে হবে। যে প্রক্রিয়ায় যান্ত্রিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচূর্ণ হয় বা রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হয়ে সেখানেই পড়ে থাকে, এইটা হচ্ছে মেন পয়েন্ট, যে শিলাটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হলেও সেখানেই পড়ে থাকতে হবে, তাকে বলে আবহবিকার। আবহবিকারের সংজ্ঞার মধ্যে দেখো আমরা প্রথমেই শ্রেণী বিভাগ পেয়ে গেলাম। একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে শিলাটা চূর্ণ বিচূর্ণ হবে, অথবা তার রাসায়নিক বিয়োজন হবে। তাহলে এটা হচ্ছে আবহবিকারের সংজ্ঞা। এবারে আবহবিকার পড়তে গেলে তার সঙ্গে আরও দুটো টার্ম আসে, সেটা হচ্ছে ক্ষয়ীভবন আর একটা হচ্ছে নগ্নীভবন। আবহবিকারের তো সংজ্ঞা পড়া গেল। এবার ক্ষয়ীভবন জিনিসটা কি? আবহবিকারজাত যে পদার্থগুলো সেগুলো যখন নদী, জলধারা, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌম জল বা জোয়ার ভাটার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় বা ক্ষয়িত পদার্থগুলো অপসারিত হয়, তখন সেটাকে আমরা বলছি ক্ষয়ীভবন। তাহলে আবহবিকারের ফলে সেখানেই পড়ে থাকে, কিন্তু এই ক্ষয়িত পদার্থগুলো যখনই অপসারিত হলো তখনই প্রক্রিয়াটা হয়ে গেল ক্ষয়ীভবন বা ইরোশন। আর নগ্নীভবন জিনিসটা কি? আরেকটু পরে আছে। আবহবিকার এবং ক্ষয়ীভবন যদি কোথাও কাজ করে তাহলে শিলার যে ভেতরের রূপ সেটা বাইরে বেরিয়ে পড়ে, তখন আমরা শিলার অভ্যন্তর ভাগ দেখতে পাই, শিলার নগ্ন রূপ দেখতে পাই। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে নগ্নীভবন। তাহলে আবহবিকার ক্ষয়ীভবন যুক্ত হয়ে নগ্নীভবন হয়। এবার একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে ক্ষয়সীমা, যেটা এর আগে আমরা কখনো পাইনি। কতটা ক্ষয় করবে কোনো প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক এজেন্ট, কতটা ক্ষয় করবে, এই ক্ষয়সীমার যে ধারণাটা সেটা নিয়ে এসেছিলেন পাওয়েল। এবং সবচেয়ে সর্বোচ্চ যে ক্ষয়ের শেষ সীমা সেটা হচ্ছে সমুদ্র তল, কিন্তু আবার লোকাল লেভেলও থাকে। যেমন ধরো একটা সমভূমি, তার ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রতল, কিন্তু মালভূমির ক্ষয়ের শেষ সীমা হচ্ছে তার নিকটবর্তী সমতল ভূভাগ। এইরকম ক্ষয়ের শেষ সীমার কিন্তু একটা আপেক্ষিক ধারণা রয়েছে। এবারে হচ্ছে কি আবহবিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্য। দেখো প্রথম যেটা বলবে আবহবিকারের সংজ্ঞা, ক্ষয়ীভবনের সংজ্ঞা। তারপর হচ্ছে বৈশিষ্ট্য কি না, আবহবিকার হচ্ছে একটা স্থিতিশীল প্রক্রিয়া, ক্ষয়ীভবন হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। উপাদানগুলো, আবহাওয়ার বিভিন্ন উপাদান, আর এই ক্ষয়ীভবনের উপাদান কোনগুলো? সেই নদী, জলধারা, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ ইত্যাদি ইত্যাদি। ফলাফল, আবহবিকার ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে,
কিন্তু ক্ষয়ীভবন কিন্তু আবহবিকার ছাড়াও হতে পারে। আবহবিকার ধীরে ধীরে হয়, ক্ষয়ীভবন কিন্তু দ্রুত হয়। অর্থাৎ আমরা আবহবিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্যটা পেলাম। এরপরে হচ্ছে কি নগ্নিভবন, তো আমি বলেই দিয়েছি এই ডেনুডেশন, এটা ডেনুডেয়ার থেকে এসেছে। এরপরে একটা নতুন টার্ম পুঞ্জিত ক্ষয়, দেখো এটাও তোমরা কখনো শুনোনি, মাস ওয়াস্টিং। এটা কি জিনিস? মৃত্তিকা, শিলাস্তর বা অন্যান্য পদার্থ রাশি যখন অভিকর্ষের কারণে নিম্ন ঢাল বরাবর নেমে আসে তখন সেটাকে আমরা বলছি মাস ওয়াস্টিং। জিনিসটা কি হবে? ধরো রাস্তায় তুমি যাচ্ছ, বাসে যাচ্ছ, হেঁটে যাচ্ছ, হঠাৎ করে দেখলে একটা পিলার কীরকম যেন হেলে আছে। পিলারটা বসিয়েছিল সোজা, কিন্তু হেলে গেল কেন? তলার মাটিটা সরে গেছে। কিভাবে সরেছে? কেন সরেছে? অভিকর্ষের কারণে সরে গেছে। তাহলে এইটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। গঙ্গোত্রী বেড়াতে গেছো, হঠাৎ করে রাস্তার মাঝে ওপর থেকে দেখবে পাথর পড়ছে। যারা যান তাদের কাছে, তাদের অভিজ্ঞতা থেকে তোমরা এগুলো জানতে পারবে। তাহলে এটাকে বলছে রক ফল, এইগুলোকে বলছে পুঞ্জিত ক্ষয়। তাহলে মৃত্তিকা, শিলাস্তর বা অন্যান্য পদার্থ রাশি যখন অভিকর্ষের কারণে নিম্ন ঢাল বরাবর নেমে আসে তখন সেটাকে আমরা বলছি মাস ওয়াস্টিং। কেন নেমে আসে? না, শিলা বা পদার্থগুলো যখন ঢালের ওপরে থাকে দুটো শক্তি কাজ করে। একটা হচ্ছে অভিকর্ষজ শক্তি, যেটা পদার্থকে নিচের দিকে টেনে নিয়ে নামাতে চায়, আর একটা হচ্ছে ঘর্ষণজনিত শক্তি, যেটা পদার্থ যেখানে আছে সেই স্থানেই তাকে রাখতে চায়। যখন অভিকর্ষজ শক্তি বেশি হবে ঘর্ষণজনিত শক্তির থেকে, তখনই জিনিসটা নিচের দিকে ঢাল বরাবর নেমে আসবে, তখনই হয়ে যাবে কি পুঞ্জিত ক্ষয়। কত রকমের পুঞ্জিত ক্ষয় আছে? না, একটা হচ্ছে ধস, দেখবে পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে আমরা জানি বর্ষাকালে ধস নামে। স্লাইডিং, প্রপাত যেটাকে বলে ফল, রক ফল, স্নোফল। প্রবাহ, যেমন ধরো ফ্লো, ঠিক আছে, মাড ফ্লো, কাদা জলের সাথে গুলে গুলে প্রবাহিত হচ্ছে। পুঞ্জিত ক্ষয়কে কিন্তু আমরা ক্ষয়ীভবন বলতে পারি না, কারণ ক্ষয়ীভবনে প্রধান অংশ নেয় জলরাশি। এরপরে দেখো আবহবিকারের শ্রেণী বিভাগ। সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম শ্রেণী বিভাগটা, একটা হচ্ছে তার ভৌত পরিবর্তন হতে পারে, তার মানে সেটা যান্ত্রিক আবহবিকার। একটা হচ্ছে তার রাসায়নিক সংগঠনের পরিবর্তন হয়, সেটাকে বলছি রাসায়নিক আবহবিকার। এছাড়া আর আবহবিকারের শ্রেণীবিভাগ আমরা করি জৈবিক আবহবিকার। এর আবার দুটো ভাগ থাকে, জৈব যান্ত্রিকও হয়, জৈব রাসায়নিক হয়। আবার জৈব যান্ত্রিকটা উদ্ভিদের সাহায্যে জৈব যান্ত্রিক, জৈব রাসায়নিক, আবার প্রাণীদের সাহায্যে সংগঠিত জৈব যান্ত্রিক, জৈব রাসায়নিক হতে পারে। এবারে ধরো যখন আমরা বলবো যান্ত্রিক আবহবিকার, তার যে বিভিন্ন প্রক্রিয়াগুলো সেগুলো আমরা একটা একটা করে পড়বো। এইরকম শ্রেণীবিভাগটা না করে আগে পড়ে নিয়ে শ্রেণীবিভাগটা পড়লে তোমাদের আরেকটু ইজি হয়ে যাবে। প্রথম ভাগটা হচ্ছে কি প্রস্তর চায়ের বিচ্ছিন্নকরণ, ব্লক ডিসইন্টিগ্রেশন। এটা দেখা যায় কোন শিলাতে? গ্রানাইট এবং কোয়ার্টজাইট, এই ধরনের শিলাতে দেখা যায়। ধরো একটা জায়গাতে গ্রানাইট দ্বারা গঠিত একটা অঞ্চল, সেখানে যদি শিলাস্তরের মধ্যে ওই উষ্ণতার প্রভাবে উল্লম্ব এবং অনুভূমি এরকম ফাটল তৈরি হয়, এবং কিছুদিন পরে দেখা যাবে উল্লম্ব এবং অনুভূমিক ফাটল বরাবর ব্লক ব্লক আকারে শিলাগুলো একে অপর থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হবে প্রস্তর চায়ের বিচ্ছিন্নকরণ। তাহলে শিলা কিন্তু তাপের পরিবাহী, কিন্তু উষ্ণতার প্রভাবে শিলাগুলো প্রসারিত হয়। অসম সংকোচন এবং প্রসারণের জন্য শিলার মধ্যে যদি উল্লম্ব এবং অনুভূমিক ফাটল তৈরি হয়, তখন শিলাগুলো থেকে একটা করে ব্লক ব্লক বা খণ্ড খণ্ড অংশ সরে যায় বা সেখান থেকে ভেঙে পড়ে, তখন সেটাকে বলা হচ্ছে প্রস্তর চায়ের বিচ্ছিন্নকরণ। এবারে হচ্ছে স্বল্পমোচন। এটা আবার কি জিনিস? এটাও দেখা যায় গ্রানাইট এবং নিচ জাতীয় শিলা। গ্রানাইট জাতীয় শিলা গোল হয়, এবারে উপরের অংশটা তাপের ফলে প্রসারিত হচ্ছে, কিন্তু ভেতরের অংশ সমভাবে প্রসারিত হচ্ছে না, আবার যখন শীতল হচ্ছে তখন সংকুচিত হচ্ছে না।
তাহলে এই ওপরের অংশের সঙ্গে ভেতরের অংশের যে একটা পীড়ন তৈরি হয়, পার্থক্য তৈরি হয়, তার ফলে ওপরের অংশটা একটা সময় পেঁয়াজের খোলার মতো ফুলে বাইরে পড়ে থাকে। দেখো কেমনভাবে ফুলে পড়ে আছে। এটাকে বলা হয় এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন, যেমনভাবে পেঁয়াজের খোলাগুলো থাকে। ক্ষুদ্র কণা বিসরণ, যখন শিলাগুলো বিভিন্ন খনিজ দিয়ে গঠিত হয়, বিভিন্ন খনিজ বিভিন্ন রঙের হতে পারে এবং সেই বিভিন্ন রং সূর্যের আলো বিভিন্ন ভাবে শোষণ করে, বিভিন্ন গুণাঙ্কে তারা প্রসারিত হয়। দিনের বেলা প্রসারিত হলো, রাতে যখন সংকুচিত হবে তখন অসমভাবে সংকুচিত হবে, তার ফলে রাত্রেবেলার শিলাটা ফেটে যায়। এবং মরু অঞ্চলে যারা থাকেন রাতের বেলা হঠাৎ করে বন্দুক থেকে গুলি ছোড়ার আওয়াজ শুনতে পান, শিলা ফাটার আসলে শব্দ। দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে। এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ। ক্ষুদ্র কণার বিসরণের ইংরেজি হচ্ছে গ্র্যানিউলার ডিসইন্টিগ্রেশন। এবারে দেখো শীতল পার্বত্য অঞ্চলে কি হয় না, এইখানে পর্বত গাত্রে যদি ফাটল থাকে, সেই ফাটলে জল জমে। জল জমলে রাত্রিতে কি হবে, সেই জল বরফে পরিণত হয়। জল যখন বরফে পরিণত হয় তখন সেটা আয়তনে 9-10 ভাগ বেড়ে যায়। তাহলে যেটুকু জায়গায় জমেছিল তার থেকে অনেক বেশি জায়গা সে নেবে, তার ফলে শিলাগাত্রে ফাটল তৈরি হবে। ফাটল বরাবর অংশগুলো একটা সময় এই গা বরাবর নেমে আসবে। হ্যাঁ, তখন তাকে বলবো স্ক্রি, ট্যালাস, ব্লকস্পেডমার, ফেলসেনমার ইত্যাদি। লবণ কেলাস আবহবিকার, লবণের কেলাস যখন শিলার অভ্যন্তরে চাপ সৃষ্টি করে তার ফলেও আবহবিকার দেখা যায়। আর কি না, চাপ হ্রাসের ফলে সংঘটিত আবহবিকার। যেমন ধরো কোনো একটা অঞ্চলে শিলার উপরে আরও কোনো কিছু বরফ আছে বা তার মধ্যে আরও কোনো ভারী শিলা আছে, সেই চাপ যদি কোনো কারণে হ্রাস হয় তখন পাতলা পাতলা স্তরে ভেঙে পড়তে পারে বা টুকরো টুকরো হতে পারে। পাতলা স্তরে যদি ভেঙে পড়ে তখন তাকে বলছি সিটিং, আর যদি টুকরো টুকরো অংশে ভেঙে পড়ে তাকে বলছি স্প্যালিং। এবারে জলজনিত বা আর্দ্রতাজনিত আবহবিকার কি হয়, জলের মধ্যে যে বুদবুদ হয় সেটা শিলার মধ্যে ঢুকে চাপ সৃষ্টি করে এবং শিলাটার মধ্যে চাপ দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। বা শিলার যদি ক্রমাগত আর্দ্র শুষ্ক হয় তাহলেও ফেটে টুকরো টুকরো হয়, তখন সেটাকে বলছি ফ্লেকিং। তাহলে এগুলো হচ্ছে সব যান্ত্রিক আবহবিকার। এরপরে আছে কি রাসায়নিক আবহবিকার, না যে আবহবিকারের যে প্রক্রিয়ায় শিলার রাসায়নিক সংগঠনের পরিবর্তন হয়, শিলার খনিজের মৌল পরিবর্তন হয়, প্রধান খনিজগুলো গৌণ খনিজে পরিবর্তিত হয়, তখন সেটাকে বলছি রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকারের একটা পদ্ধতি হচ্ছে অঙ্গার যোজন। অঙ্গার মানে কি, কার্বন। দেখো জলের সঙ্গে, বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যখন যুক্ত হয় তখন তাকে বলছি কার্বনিক অ্যাসিড, H2CO3। H2O প্লাস CO2, তার থেকে হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। এটা যখন ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের মধ্যে বিক্রিয়া করে, চুনাপাথর কিন্তু সহজে জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জলের সঙ্গে যে কার্বনিক অ্যাসিড তৈরি হয় সেটা কিন্তু চুনাপাথরের মধ্যে বিক্রিয়া করলে ক্যালসিয়াম বাইকার্বনেট হয় এবং সেটা সহজেই জলে দ্রবীভূত হয়। CaCO3 প্লাস H2CO3, তার থেকে হচ্ছে CaHCO3(2), এটা সহজেই জলে দ্রবীভূত হয় এবং বিয়োজিত হয়। এরপরে দেখো জারণ। জারণ জিনিসটা কি, শিলা খনিজ তার সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তখন তাকে বলছি জারণ। কোন কোন শিলায় জারণ হতে পারে, যে শিলাগুলোর মধ্যে লোহা আছে, অ্যাম্ফিবোল আছে বা অ্যাম্ফিবোলাইট, পাইরক্সিন, বায়োটাইট, এইগুলোতে হয়। যেমন একটা এক্সাম্পল কি, ফেরাস অক্সাইড 4FeO, তার সঙ্গে জল প্লাস অক্সিজেন যদি যুক্ত হয় 3H2O প্লাস O2, তার থেকে হবে ফেরিক অক্সাইড 2Fe2O3 3H2O। তাহলে ফেরাস অক্সাইডের সঙ্গে জল এবং অক্সিজেন যুক্ত হয়ে হলো ফেরিক অক্সাইড। এটা কিন্তু জারণের উদাহরণ। জল যোজন জিনিসটা কি, খনিজের সঙ্গে জল যুক্ত হয়ে হবে জল যোজন। ফেরিক অক্সাইড 2Fe2O3 3H2O যদি যোগ হয় তাহলে হবে লিমোনাইট 2Fe2O3 3H2O। আর্দ্র বিশ্লেষণ কি, জল যদি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যায় তাহলে সেটাকে আমরা বলবো আর্দ্র বিশ্লেষণ। অর্থোক্লেস ফেলসপার KAlSi3O8, তার সঙ্গে জল যুক্ত হলো HOH
সেখান থেকে তৈরি হলো অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড HAlSi3O8 প্লাস পটাশিয়াম হাইড্রাইড KOH। এছাড়া দ্রবণ হয় সৈন্ধব লবণ, জিপসাম, এগুলো জলে সহজেই দ্রবীভূত হয় এবং খুব সহজে অপসারিত হয়ে যায়। এরপরে হচ্ছে কি না আবহবিকার এবং জলবায়ুর সম্পর্ক। নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায়, প্রাধান্য দেখা যায়, তার মানে যান্ত্রিক দেখা যায় না তা নয়, রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে রাসায়নিক দেখা যায়, তবে শুষ্ক ঋতুতে কিন্তু যান্ত্রিক আবহবিকারেরও প্রাধান্য দেখা যায়। ক্রান্তীয় সাভানাতে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, উচ্চ পার্বত্য এবং মেরু অঞ্চলে কিন্তু যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। আবহবিকারের ফলাফলগুলো কি কি না আবহবিকারের ফলে প্রথমে হচ্ছে খনিজের পরিবর্তন হয় এবং নতুন খনিজ সৃষ্টি হয়, রেগোলিথের উৎপত্তি হয়। আবহবিকারের ফলে মৃত্তিকার মানে শিলার উপরিস্তরে যেটা তৈরি হয় সেটাকে বলছি মৃত্তিকা স্তর তৈরি করে, তাকে বলি রেগোলিথ। এটাই চুনাপাথরযুক্ত অঞ্চলে এটাকে বলা হয় টেরারোসা। ভূমিরূপের বিবর্তন হয়, আবহবিকার প্লাস ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, তার থেকে হয় নগ্নীভবন। বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়, স্ট্যালাকটাইট যেটা চুনাপাথরে আমরা দেখতে পাই স্তম্ভের মতো থাকে, স্ট্যালাগমাইট মানে এটা নিচ থেকে ওপরে ওঠে, স্ট্যালাকটাইট ওপর থেকে নিচের দিকে ঝোলে, কার্স্ট টাওয়ার, ইনসেলবার্জ, বোনহার্ট, ক্যাসেল কাপিজ ইত্যাদি নানা রকম ভূমিরূপ দেখতে পাই। এটা কিন্তু একটা বড় কোশ্চেন। আবহবিকারের ফলাফল 5 নম্বর, আবহবিকারের শ্রেণীবিভাগ 5 নম্বর, যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ অথবা রাসায়নিক আবহবিকারের শ্রেণীবিভাগ, কোশ্চেনগুলো আমি পরে দিচ্ছি। আবহবিকারের সাথে জলবায়ুর সম্পর্ক একটা বড় কোশ্চেন, বা শর্ট কোশ্চেন আসে নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের আবহবিকারের প্রাধান্য দেখা যায়। বাকি যেটা আছে মৃত্তিকাটা আমি পরের দিন পড়াবো।